স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া আছি। বসন্তের শুরুতেই লোডশেডিং এর কবলে বন্দর নগরী। রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া নিয়ে বিপণী বিতান ও কারখানা মালিকরা শঙ্কায় থাকলেও সংকট হবে না বলে দাবি পিডিবির। লোডশেডিং থাকলে আমাদের বাড়তি জ্বালানি খরচ, এটা আমরা গার্মেন্টসের জন্য খরচ অনেক বাড়িয়ে দেয়। সন্ধ্যার আজানের সময়, ইফতারের সময়, ভোর হচ্ছে সেহরির সময়, তারপরে তারাবির নামাজ, ওই সমগ্র প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ডিভিশনে আমাদের ইমার্জেন্সি টিম 24 ঘন্টা ডিউটি থাকে। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। অসচ্ছল ফ্যামিলিগুলো আছে, তারা যদি আমার এই কাজের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে তাদেরও একটা লাভবান হবে। আমার বাসায় পাখি আছে, মোটামুটি 2400 পাখি আছে। আজকে 2000 পাখি নেওয়ার জন্য আসছি। বাড়ির ছাদের উপরে কোয়েলের খামার করছি, এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। 100টি কোয়েল পাখি নিয়ে খামার শুরু, ছেড়েছেন সরকারি চাকরিও। বগুড়ার গাবতলীর শহীদুল ইসলাম এখন যৌথভাবে গড়ে তুলেছেন 35টি কোয়েল খামার। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গ। নতুন প্রজাতন্ত্র গড়তে হলে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। তাই শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি। সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল ছাত্র জনতা নিয়ে গঠিত নতুন এই দল। হুমায়ুন কবিরের তথ্য ছবিতে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র জনতাকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে হলে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। তাই শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় তাদের দল। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচন যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য পুরনো শাসন কাঠামো পরিবর্তনের কথাও বলেন তিনি। পাশাপাশি জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এ সময় রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যে সারা দেশের সকল জেলায়, সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। এর আগে ভোর থেকে কর্মসূচিতে অংশ নিতে স্মৃতিসৌধে জড়ো হতে শুরু করেন দলের নেতাকর্মীরা। সাভারে দিনের প্রথম কর্মসূচি শেষে রাজধানীর রায়ের বাজারে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যান এনসিপির নেতারা। এখন সাভার। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে দুজন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার এউচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তারাবির নামাজের সময় 10 থেকে 12টি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে 20 থেকে 30 জন গ্রামে হানা দেয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে দুজনকে গণপিটুনি দেয়। অন্যরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় গ্রামের 5 বাসিন্দা গুলিবিদ্ধ হয়। আহতরা নগরের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অনেকের দাবি আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে, কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি। 12টা সিএনজি নিয়ে আসছে ওনারা, সবার মুখোশ পরা, হাতে অস্ত্র।
মসজিদের মাইকে বলতেছে তারাবির মাঝামাঝি প্রায় শেষের মধ্যে বলাতে ওই মাইকে সবাই বলতেছে ডাকাত ঢুকছে সব সম্পূর্ণ মাইকে বলে দিয়েছে। তারপর সবাই সতর্কভাবে হয়ে গেছে। তারপর ওরা বাঁচার জন্য যেভাবে পারছে এলোপাতাড়ি গুলি করে এখান থেকে পালিয়ে যায়। গ্রীষ্মের শুরুতে চট্টগ্রামে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও পুরো রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কিত বিপণী বিতান ও কারখানা মালিকরা। যদিও পিটিবির দাবি ন্যাশনাল গ্রিড থেকে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ মিলছে, তাই চাহিদা বাড়লেও সংকট হবে না। তবে গ্রাহকদের লাইনের ত্রুটি মেরামতের কারণে কোথাও লোডশেডিং হলে তা সাময়িক বলছেন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। রমজানে মার্কেট খোলা থাকছে রাত দিন, যাতে বেড়েছে বিদ্যুতের ব্যবহার। গেল শীত মৌসুমে লোডশেডিং এর উৎপাত না থাকলেও গ্রাহকদের অভিযোগ বর্তমানে দিনে 3 থেকে 4 বার হচ্ছে লোডশেডিং। আবার কখনো রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ থাকছে না 4 থেকে 5 ঘন্টা, যাতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সবথেকে দুশ্চিন্তায় আছেন শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোর ব্যবসায়ীরা। তারা বলছেন, একে তো গরম, তার উপরে কারেন্ট না থাকলে কেনাকাটা করতে আগ্রহ হারান ক্রেতারা। রমজান মাসে তো আমরা কন্টিনিউ সকাল 10টা থেকে রাত 3টা 4টা পর্যন্ত আমাদের কাস্টমার অলওয়েজ থাকে। এখন আমাদের তো ওই সময় বিদ্যুৎ দরকার। শীতকালে ছিল না, এখন কিন্তু দিনে 3-4 বার করে যাচ্ছে। এখন যদি রমজানে যদি এভাবে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের এটা যেহেতু এসি মার্কেট, যদি এরকম প্রবলেম দেয় লোডশেডিং, আমাদের অনেক ক্ষতি হয়, কাস্টমাররা দাঁড়াতেই চায় না মার্কেটে। এদিকে বর্তমানে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত কারখানার মালিকরা। তারা বলছেন, একদিকে বিদ্যুতের দাম বেশি, সেই সঙ্গে ঈদ সামনে রেখে বেতন বোনাসের চাপ থাকায় উৎপাদন ব্যাহত হলে মজুরি ও বোনাস দিতে বেগ পেতে হবে তাদের। আমরা লোডশেডিং অ্যাফোর্ড করতে পারি না কোনোভাবেই। লোডশেডিং থাকলে আমাদের বাড়তি জ্বালানি খরচ, এটা আমরা গার্মেন্টসের জন্য খরচ অনেক বাড়িয়ে দেয়। এই রমজান মাসে কিন্তু পোশাক শিল্প সেক্টরে খরচের ব্যাপারটা খুবই বেশি, কারণ 2 মাসের বেতন আছে, একটা বোনাস আছে, ধরতে গেলে এ মাসে 3 মাসের বেতন দিতে হবে। যদিও পিডিবির দাবি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়ায় চট্টগ্রাম লোডশেডিং মুক্ত। তবে রক্ষণাবেক্ষণ কাজের নির্দিষ্ট কিছু এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে তা আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া চাহিদা বাড়লেও উৎপাদন ঠিক থাকলে সংকট তৈরি হবে না বলছেন কর্মকর্তারা। যদিও গ্রাহকের কষ্ট কমাতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে রাখতে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে। লোডশেডিং আমাদের এখনো হয় না, আমরা এখনো কোনো লোডশেড নাই। যেটা আপনারা পাচ্ছেন সেটা হলো আমাদের শিডিউল মেনটেন্যান্সের জন্য কিছু ফিডারকে শাটডাউনে আমরা রাখছি। প্রতিদিনই আমাদের প্রত্যেকটা ডিভিশনে কোনো না কোনো ফিডারে কাজ হচ্ছে। এই যে এখন যেহেতু রোজার কিছু সেন্সিটিভ সময় আছে, বিশেষ করে সন্ধ্যার আজানের সময়, ইফতারের সময়, ভোর হচ্ছে সেহরির সময়, তারপরে এই তারাবির নামাজ, ওই সময়গুলোতে আমাদের টিম প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ডিভিশনে আমাদের ইমার্জেন্সি টিম 24 ঘন্টা ডিউটি থাকে। বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা 1350 মেগাওয়াটের বেশি। গরম বাড়লে চাহিদা 1500 মেগাওয়াটে দাঁড়াবে বলে মনে করছে পিডিবি। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। একসময় বিদেশি প্রসাধনীর চাহিদা বেশি থাকলেও এখন দেশি প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। তুলনামূলক কম দামে ভালো মানের দেশীয় প্রসাধনী বাজারে থাকায় তা কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। রমজানে রোজা রাখার পাশাপাশি ঈদের কেনাকাটা খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। শুরুতে কসমেটিক্স সামগ্রীর বেচাকেনা কম হলেও নিত্য নতুন কালেকশন নিয়ে দোকানে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নোয়াখালীর বাজারে রমজানের শেষ সময়ে নতুন পোশাকের দোকানে ভিড় থাকলেও শুরু থেকেই অনেকে প্রিয়জনদের জন্য কসমেটিক্স সামগ্রী কিনে রাখেন। পাশাপাশি বাড়ে মেহেদির বেচাকেনা। এদিকে একসময় বিদেশি প্রসাধনীর চাহিদা বেশি থাকলেও এখন দেশীয় প্রসাধনী সেই বাজার দখল করেছে। বিক্রেতারা বলছেন, কম দাম আর মানে ভালো হওয়ায় দেশীয় কসমেটিক্স পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। মেহেদি বলেন, যে কোনো জিনিস বলেন, আস্তে আস্তে আরো দিন বাড়লে আস্তে আস্তে ক্রেতার সমাগম আরো বাড়বে। পর্যাপ্ত স্টক আছে এবং কাস্টমারের চাহিদাও আছে, সেখানে আমরা পর্যাপ্ত দিতে পারছি।
ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাকের চাহিদা সারা বছর থাকলেও রমজানে তা বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্যের মোড়কে থাকা প্রসাধনী বিক্রি করে ক্রেতাদের প্রতারিত না করে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীর মাধ্যমে গ্রাহকের আস্থার জায়গা ধরে রাখেন ব্যবসায়ীরা। দেশি পণ্যই এখন বেশি চলতেছে। ফ্যান লাভলি, স্কয়ারের মাল এগুলো চলে ভালো। যাদের বাজেট কম তাদেরকে আমরা দেশি পণ্যগুলো আমরা সাজেস্ট করি। নোয়াখালীর 9টি উপজেলার 2 শতাধিক মার্কেট ও বিপণী বিতানে রমজানের এক মাসে প্রায় 20 কোটি টাকার প্রসাধনী সামগ্রীর বেচাকেনা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী। এখন জনপদে নিচ্ছি একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে। জাটকা রক্ষায় পদ্মা মেঘনায় চলছে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক জেলে, রয়েছে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ। আরও জানাতে চাঁদপুর থেকে তালহা জুবায়ের ও ভোলার মেঘনাপাড়ের জেলে পল্লী থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। শুরুতেই যেতে চাই চাঁদপুরে তালহার কাছে। তালহা, আপনার কাছে জানতে চাই, জেলেদের জন্য সরকারি সহায়তা কবে নাগাদ পৌঁছাতে পারে জানাবেন। রাত্রি আমি আছি চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার স্লুইস গেট এলাকায় যেই জেলেপল্লী রয়েছে সেখানে কিন্তু আমি এখন আছি, এবং আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন কর্মহীন এই সময়টাতে জেলেরা তাদের জাল এবং নৌকা কিন্তু মেরামতের কাজে তাদের সময় কিন্তু অতিবাহিত করছে। যদিও গেল 1 মার্চ থেকে শুরু হওয়া 2 মাসের জাটকা অভয়াশ্রম কর্মসূচির শুরু হলেও এখন পর্যন্ত কিন্তু চাঁদপুর সদর উপজেলার জেলেরা কিন্তু তাদের যেই খাদ্য সহায়তা রয়েছে, অর্থাৎ যেই চাল রয়েছে সেই চাল সহায়তা কিন্তু এখন পর্যন্ত পায়নি বলে কিন্তু তারা আমাকে জানিয়েছেন। আসলে এই 2 মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরের 40,005 জন জেলেকে কিন্তু 40 কেজি করে 4 মাসের এই চাল সহায়তা কিন্তু পাওয়ার কথা রয়েছে, কিন্তু তাদের সেই সহায়তা না পাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু এক মানবেতর জীবনযাপন করা লাগছে। বিশেষ করে এখন রমজান শুরু হওয়ার কারণে কিন্তু সেই সংকট আরো দীর্ঘ হয়েছে বলে কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে আসলে যেহেতু তাদের যে জীবিকা নির্বাহের প্রধান যে অনুষঙ্গ সেটা কিন্তু নদীতে জাল ফেলা নিষিদ্ধ থাকায় এবং মাছ মারতে না পারার কারণে কিন্তু তারা এক ধরনের বেকারত্বই কিন্তু এখন বরণ করে নিয়েছেন। এই 2 মাস চলাকালীন সময়ে তাদের যেই সংসার চালানোর যে টাকা কিংবা যে আর্থিক যে বিষয়টি রয়েছে তা কিন্তু এখন তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। তার উপরে এখন রমজান মাস চলার কারণে কিন্তু বেশ বিপাকে পড়তে হয়েছে জেলেদের। তারা বলছেন যে আসলে অনেক জেলে কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা না পাওয়ার কারণে কিন্তু তারা বেশ মানবতর জীবন কাটছে। আসলে রাত্রি আপনার মাধ্যমে আমি একটু বলে রাখতে চাই, চাঁদপুরের সদর উপজেলা কিংবা হাইমচর, মতলব উত্তর দক্ষিণ এই সমস্ত উপজেলাগুলোতে কিন্তু চাঁদপুরের যে পদ্মা মেঘনা রয়েছে সেই পদ্মা মেঘনা জেলে নদীতে মাছ ধরার উপরে কিন্তু এই জেলেদের জীবিকা নির্বাহ করে থাকে। যদিও আমি কথা বলেছিলাম মৎস্য অফিসের সাথে, তারা যেটা বলছেন যে মতলব উত্তর এবং দক্ষিণে কিছু ইউনিয়নে কিন্তু জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত জেলেদের চাল বিতরণ সকল জেলে চাল না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বেশ বিপাকে পড়ছে। তো এই 4 দিন সময়টাতে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে করে কোনো ধরনের জেলে নদীতে মাছ শিকার করতে না পারে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে 19 জন জেলেকে কিন্তু আটক করা হয়েছে অবৈধ উপায়ে নদীতে মাছ শিকারের জন্য, এবং তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে জেলেদের দাবি অচিরেই যাতে তাদের যেই সরকারি সহায়তা রয়েছে তা যাতে তাদের মাঝে দেয়া হয়, বিতরণ করা হয়। তো রাত্রি সবকিছু মিলিয়ে এই ছিল আমার সেই চাঁদপুর থেকে। এবার যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, এতক্ষণ আমরা চাঁদপুরের কথা শুনছিলাম, মেঘনাপাড়ের জেলেদের আসলে দুর্ভোগের কথাই শুনছিলাম। এবার জানতে চাই মেঘনাপাড়ের জেলেদের দুর্ভোগের বিষয়ে আপনার কাছ থেকে। ভোলার যে 2 লক্ষাধিক রমজান, অন্যদিকে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে ভোলার মেঘনাতে তুলের 190 কিলোমিটার এলাকা জুড়ে। এই 190 কিলোমিটার এলাকায় ভোলার এলাকা জুড়ে এই 190 কিলোমিটার এলাকায় ভোলার প্রায় নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় 2 লক্ষাধিক জেলে মাছ শিকার করে, যার মধ্যে নিবন্ধিত রয়েছে 1,70,344 জন। এই 1,70,344 জন জেলের বিপরীতে এবছর মৎস্য বিভাগের যে সরকারি যে চালের যে প্রণোদনা রয়েছে তা এসেছে মাত্র 89,600
জেলে কার্ডের বিপরীতে, যাতে করে যে নিবন্ধিত জেলে তারাও কিন্তু সরকারের যেই প্রণোদনা জাল তাও কিন্তু সঠিকভাবে পাবে না বলেও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে এবছর যে সকল বরাদ্দ এসে তা দুস্থ এবং অসহায় জেলে বিবেচনা করে তারা এই চালটা বন্টন করবেন এবং যাতে করে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা কিছুটা খেতে পারেন। তবে জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে যে নিষেধাজ্ঞাকালীন সময়ে যেই জেলেদের জন্য প্রণোদনা চালটা বিতরণ করা হয় তা যেন সকল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়, যাতে করে জেলেদের ভোলার যে বরাদ্দকৃত চাল রয়েছে 1,89,600 মেট্রিক টন, তা 600 জেলে কার্ডের জন্য তা বাড়িয়ে যে 1,70,000 জেলে রয়েছে তাদের জন্য করা হয়। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছেন যে এই মৌসুমটাতে একরকম অর্ধাহারে অনাহারে তাদের প্রতিটি বছর কিন্তু এই সময়টাতে পার করতে হয়। এই বছরও একই অবস্থা রয়েছে। পাশাপাশি কিন্তু মরার উপর খাড়ার গা আঘাত হানছে, একদিকে অভিযান, অন্যদিকে রমজান, পাশাপাশি কিন্তু এনজিও থেকে তারা যেই ঋণগুলো নেন সেই ঋণগুলোর জন্য কিন্তু এনজিও কর্মকর্তারা এসে তাদেরকে চাপ সৃষ্টি করছে, যাতে করে তারা একরকম বিপাকে পড়েছেন। তারা দাবি করছেন অচিরে যাতে তাদেরকে চাল বিতরণ করা হয়। অপরদিকে মৎস্য কর্মকর্তা জানিয়েছে গতকালকে ভোলার যে 7 উপজেলা রয়েছে, 7 উপজেলার ইউনো অফিসে কিন্তু চাল বরাদ্দের যে ডিও লেটার পৌঁছে গেছে। আগামী 8 থেকে 10 দিনের ভিতরে ভোলার যেই 7 উপজেলার জেলেদের মাঝে, নিবন্ধিত জেলেদের মাঝে কিন্তু চাল বিতরণ করার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। এই আজকে নিষেধাজ্ঞা 4 দিন পর্যন্ত ভোলা জেলায় 21টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে করে 1 লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং 2টি নৌকাকে আটক করে তা নিলামে দিয়ে 13,000 টাকার নিলাম দেওয়া হয়েছে বলে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছে। তবে আরেকটা বিষয় হচ্ছে ভোলার যেই জেলেদের পাশাপাশি কিন্তু যে সকল জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করে তাদের পাশাপাশি কিন্তু এই মৎস্য আড়তদার এবং মৎস্য শ্রমিক রয়েছে, তারাও কিন্তু এই 2 মাসের সময় একরকম অর্ধাহারে অনাহারে দিন যাপন করে। জেলেদের পাশাপাশি তাদেরকেও যাতে পুনর্বাসনের আওতায় আনা হয়, এটাও কিন্তু জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি এবং যে মৎস্য আড়তদার রয়েছে তাদের দাবি। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনা নদীর পাড় থেকে নিষেধাজ্ঞার। জাটকা রক্ষায় পদ্মা মেঘনায় চলছে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর এবং ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। নরসিংদীর সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন। এতে সৃষ্টি হয়েছে ভোগান্তি। আর জানাতে নরসিংদীর শাহে প্রতাপ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, ফিলিং স্টেশনগুলি কখন থেকে বন্ধ রয়েছে, সমস্যা সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা আসলে কি বলছেন? রাত্রি আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যতগুলো ফিলিং স্টেশন রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন, সবগুলো কিন্তু বন্ধ রয়েছে গতকাল বিকেল 5টার পর থেকে। ইতোমধ্যে কিন্তু প্রায় 18 ঘন্টা পার হয়েছে ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকার, এখনো কিন্তু বন্ধ রয়েছে। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু গাড়ির দীর্ঘ সারি প্রত্যেকটি ফিলিং স্টেশনের আশেপাশে দেখা যাচ্ছে। সকলে আসলে মুখিয়ে আছেন বা অপেক্ষায় আছেন কখন আসলে ফিলিং স্টেশনগুলো চালু হবে এবং তারা তাদের গাড়িতে প্রয়োজনীয় কিংবা পর্যাপ্ত জ্বালানি ভরে নির্দিষ্ট গন্তব্যে রওনা দিবেন, সেটির অপেক্ষায় কিন্তু সকলেই দাঁড়িয়ে আছেন। গণপরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহন সকলের মধ্যেই বেশ ভোগান্তি দেখা দিয়েছে। আসলে যেটিকে ঘিরে আসলে ঘটনার সূত্রপাত গতকাল দুপুরের আগে ঢাকা সিলেট মহাসড়কের বাঘহাটার একটি ফিলিং স্টেশনে, সুরাগাঁও ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তারপর থেকে কিন্তু সকল ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ফিলিং স্টেশনের মালিকরা। তো দুপুর 12:30 নাগাদ আসলে জেলা প্রশাসকের সাথে এবং এখানকার কর্মকর্তা বা জেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে একটি বৈঠকের কথা রয়েছে সব ফিলিং স্টেশনের শ্রমিক এবং মালিকদের। সেই বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত জানানো যাবে বা জানা যাবে যে কবে বা কখন আসলে এই ফিলিং স্টেশনগুলো চালু হবে। তবে এখনো পর্যন্ত কখন এই ফিলিং স্টেশনগুলো চালু হবে সেটির আসলে স্পষ্ট কোনো উত্তর এখনো অবধি পাওয়া যায়নি। এখানকার কর্মচারী যারা রয়েছেন তারাও আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই তারা জানিয়েছেন। অপরদিকে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারাও আসলে অলস সময় পার করছেন এখানে। তো আমি সকাল থেকে নরসিংদীর এই শাহে প্রতাপ ফিলিং স্টেশন ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি ফিলিং স্টেশনে আমি ঘুরেছি, সেখানেও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা ফিলিং স্টেশনের সামনে। তো সকলে আসলে অপেক্ষা করছেন যে কখন আসলে এই ফিলিং স্টেশনগুলো চালু হবে। আরেকটি বিষয় একটু সামনে আনতে চাই যে আসলে
এখানকার মালিকরা বলছিলেন যে গ্যাসের যে চাপ প্রয়োজন, যে আরপিএম 15 আরপিএম তাদের প্রয়োজন একটি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ, সেখানে তারা পাচ্ছেন মাত্র 2 থেকে 2.5 আরপিএম, যার কারণে তারা আসলে গ্যাস দিতে অন্যান্য সময়ও সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ রাত্রে। নরসিংদীর সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম। রমজান উপলক্ষে ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করছে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ। এ নিয়ে আরও জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কত টাকা মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি করা হচ্ছে এবং একই সাথে জানতে চাই এই কার্যক্রম আসলে কতদিন নাগাদ চলবে? রাত্রি, আপনি জানেন যে রমজান মাস আসলে কিন্তু বাজারে নিত্য পণ্যের একটা চড়া দাম থাকে সবসময়, বিশেষ করে ডিম, গরুর মাংসের দামটা তো আসলে পুরো কয়েক বছর ধরেই কিন্তু আসলে খুব ঊর্ধ্বগতি যাচ্ছে এবং সেই লক্ষ্যে জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ অফিস তারা চিন্তা করেছেন যে আসলে এই রমজানে ময়মনসিংহের যারা সিটি কর্পোরেশনের যারা নগরবাসী রয়েছেন তারা যেন সুলভ মূল্যে আসলে ডিম এবং গরুর মাংস তারা কিনতে পারেন, সেই জন্য কিন্তু তারা সুলভ মূল্যে কিন্তু গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে। সপ্তাহে 2 দিন এই কার্যক্রম চলবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, যেখানে 650 টাকা করে গরু মাংস বিক্রি করা হচ্ছে 1 প্রতি কেজি এবং 1 ডজন ডিম 110 টাকা করে নিতে পারছেন যারা কিনতে আসছেন, এবং প্রতিজন 1 কেজি করে গরুর মাংস কিনতে পারেন এবং 1 ডজন করে ডিম নিতে পারেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মানুষ কিছুটা কম থাকার কারণে কিন্তু 2 কেজি 3 কেজি পর্যন্ত তারা গরু মাংস কিনে নিয়ে যেতে পারছেন এক একজন। ডিমও কিন্তু 2 ডজন 3 ডজন পর্যন্ত তারা ডিম কিনতে পারছেন। এবং এই যে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, বিশেষ করে গরু মাংস কিন্তু বাজারে 750 টাকা, মানে 100 টাকা কমে কিন্তু এখানে গরু মাংস কিনতে পারছেন যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, এবং ডিমেও কিন্তু অনেকটা কম পাচ্ছেন। এবং যারা এখান থেকে ডিম কিনে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রথমে একটি গেট রয়েছে, সেখানে টাকা জমা দিয়ে একটি টোকেন নিয়ে তারপর কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং তারপর তারা যার যেতটুকু চাহিদা অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু তারা গরু মাংস কিনে নিয়ে যেতে পারছেন। এবং কর্তৃপক্ষ যেটা বলছেন যে সপ্তাহের 2 দিন মঙ্গল এবং বুধবার এই কার্যক্রমটি পরিচালিত হবে, যেটা বিক্রয় এবং বিপণনে রয়েছে বাংলাদেশ ডেয়ারি ফার্মস অ্যাসোসিয়েশন। এবং এই সপ্তাহে যে 2 দিন রমজান মাসের যে পুরো রমজান মাসে তারা এই বিতরণ কার্যক্রমটি পরিচালিত করবেন, বিক্রয় কার্যক্রমটি, যেখানে 2 সপ্তাহের যে 2 দিন রয়েছে সেখানে 1000 পর্যন্ত মানুষ এই সুবিধাটি পেয়ে থাকবেন। এবং এই সুবিধা পাওয়ার পর যে কথাটি বলছেন যে সাধারণ যারা এখানে কিনতে আসা নিম্ন আয়ের মানুষরা, তারা বলছেন সারা বছর যদি আসলে সরকারের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রমগুলো চালু করা থাকে তাহলে তারা অনেক সুলভ মূল্যে কিন্তু এই পণ্যগুলো কিনতে পারবেন। এবং তারাও পাশাপাশি তেল, চিনি এবং গরুর দুধ সহ বিভিন্ন আরও যে অন্যান্য পণ্যগুলো রয়েছে সেগুলোর দাবিও কিন্তু তারা জানিয়েছেন যে পাশাপাশি এগুলো যুক্ত থাকলে আরও তারা এই সুলভ মূল্যে কিন্তু এই পণ্যগুলো কিনতে পারতেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কার্যক্রমগুলো পরিচালিত হওয়ার পরে যেহেতু সকালের দিকে রমজান মাস, মানুষ কিন্তু খুব একটা ভিড় কিন্তু এখানে নেই, খুব সুশৃঙ্খলভাবে আসছেন, টোকেন জমা দিচ্ছেন, গরুর মাংস কিনে নিয়ে যাচ্ছেন। এবং এখানে যেটা কর্তৃপক্ষ যেটা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ গরুর মাংস রয়েছে, ডিম রয়েছে, সুতরাং যেহেতু বলাই হচ্ছে যে সপ্তাহে 2 দিন এই কার্যক্রম পরিচালিত হবে এবং প্রতি সপ্তাহে যে 2 দিন কার্যক্রম পরিচালিত হবে সেই প্রতিদিন মূলত 1000 করে মানুষ এই সুবিধাটি পাবেন এবং এই সুলভ মূল্যে এই পণ্যগুলো কিনতে পারবেন। সুতরাং ময়মনসিংহের যারা রয়েছেন তারা যদি এখানে আসেন তাহলে কিন্তু 650 টাকা প্রতি কেজি গরু মাংস এবং 1 ডজন ডিম 110 টাকায় তারা কিন্তু কিনতে পারবেন। সব মিলিয়ে রাত্রি এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করছে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এখন জনপদে নিচ্ছি একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন জনপদে। সেনাবাহিনীর সহায়তায় বান্দরবানের দুর্গম পাহাড়ে স্থাপন করা হয়েছে বিদ্যালয়। এর মধ্যে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। এর মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে বোয়াংছড়ি উপজেলার আলেক্ষং ইউনিয়নের চুয়ানবিল পাড়ায় বম সম্প্রদায়ের মাঝে। দুর্গম এলাকায় শিক্ষার সুবিধা পাওয়ায় খুশি স্থানীয়রা। বান্দরবান থেকে রিজভি রাহাতের তথ্য, ছবিতে বিস্তারিত।
পার্বত্য এলাকার শিশু শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর বান্দরবানের দুর্গম রোয়াংছড়ির আলেক্ষং ইউনিয়নের চুয়ানবিল পাড়ার প্রাক প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের সাথে গলা মিলিয়ে নতুন নতুন শব্দ শিখছে পিছিয়ে পড়া বম সম্প্রদায়ের শিশুরা। বান্দরবান সদর থেকে ২৮ কিলোমিটার দূরের চুয়ানবিল পাড়ায় পৌঁছাতে পায়ে হেঁটে কয়েক ঘন্টার উঁচু নিচু পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। দুর্গম এই পাড়ায় ২৫টি পরিবারের বসবাস, যেখানে প্রায় ২৫ থেকে ৩০ শিশু রয়েছে। এতদিন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় তারা শিক্ষা থেকে বঞ্চিত ছিল। তবে বান্দরবান সেনা রিজিয়নের সহায়তায় প্রাক প্রাথমিক স্কুল কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষা গ্রহণ করছে ১৫ শিশু। এতে খুশি স্থানীয়রা। সেনাবাহিনী আমাদের স্কুল দিতেছে, আজ এখন স্কুল চালাইতেছে, আমাকে অনেক খুশি লাগতেছে। আমার লেখাপড়া করার সময় অনেক দূরে স্কুলে লেখাপড়া করি, কষ্ট হচ্ছে। আমরা স্কুলে আসতে পারি না, এখন স্কুলে এসে আমরা সবাই আসছে। বিদ্যালয়ে নিয়োগ পাওয়া শিক্ষকরা জানান, এখানকার শিশুরা কখনোই শহরে গিয়ে পড়ার সুযোগ পেত না। সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের মাধ্যমে দুর্গম এই অঞ্চলে ছড়িয়ে পড়বে শিক্ষার আলো। সপ্তাহে বেতন দেওয়া হয়, তারপর শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, আমাদেরকে বিদ্যালয় দিয়েছে সেনাবাহিনীর, অনেক ধন্যবাদ। গেল ৬ জানুয়ারি বিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শনে যান সেনা সদস্যরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চুয়ানবিল পাড়ায় পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাহাড়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে, যা এখানকার শিশু শিক্ষার্থীদের জন্য প্রথম অভিজ্ঞতা। গেল বছরের নভেম্বরে আভিযানিক কাজে চুয়ানবিল পাড়ায় গেলে বিষয়টি সেনাবাহিনীর নজরে আসে। পাড়াবাসীর আবেদনের প্রেক্ষিতে বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং সেনাজোনের প্রচেষ্টায় ৬ জানুয়ারি শিক্ষা কার্যক্রম শুরু হয়। খুবই দুর্গম একটি জায়গা হওয়ার কারণে এখানে শিক্ষার যে মৌলিক চাহিদা সেটা থেকে এখানকার এই পাড়ার শিশু কিশোররা বঞ্চিত হচ্ছিল। এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। আগে চুয়ানবিল পাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ১৯৮০ সালে অভ্যন্তরীণ ও গোষ্ঠীগত রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতে তা বন্ধ হয়ে যায়। এখন বান্দরবান। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি। জামালপুরের চলাঞ্চলে বাণিজ্যিকভাবে কুল চাষে আগ্রহ বাড়ছে। কুল চাষ ঘিরে কর্মসংস্থান হয়েছে বেকার যুবকদের, গড়ে উঠেছে কুল বিক্রির বাজার। মৌসুমে জেলায় প্রায় ২০ কোটি টাকার কুল বিক্রির আশা করছেন কৃষকরা। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। জামালপুর সদর উপজেলার আবুল হোসেন ২১ বিঘা জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করেছেন। গত ২০ বছর ধরে চরের পতিত জমিতে কুল আবাদ করছেন তিনি। ২০০ চারা দিয়ে শুরু করে বর্তমানে তার কুলের গাছ ১৫০০-র বেশি। প্রতিদিন বাগান থেকেই পাইকারি দামে কুল বিক্রি হয়। চলতি মৌসুমে ১০ থেকে ১২ লাখ টাকা বিক্রির আশা আবুল হোসেনের। যখন শুরু করছি তখন এই বাগানে এই জমিনে কোনো কিচ্ছু হইতো না। এখন আল্লাহর রহমতে বাগান করার পরে পানি সার দেওয়ার পরে এখন বর্তমানে ভালো আবাদ হইতেছে। যেদিন থেকে আমি বাগান করা শুরু করছি এদিন থেকে ইনশাল্লাহ আমার ভালো লাভ। তারপরে এই টাকা দিয়া পোলা ফানলে হাফারা করাইলাম, তারপরে ৩টা মেয়ে বিয়ে দিলাম, তারপরে এখনও আল্লাহর রহমতে আমার ব্যাংক ব্যালেন্স আছে। কম খরচ ও চাহিদা ভালো থাকায় জামালপুরের অনেকেই কুল চাষে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে জেলার ৩৫০ হেক্টর জমিতে আপেল কুল, বলসুন্দরী, ভারত সুন্দরী, থাই, কাশ্মীর সহ বিভিন্ন জাতের কুল চাষ হয়েছে। সুস্বাদু হওয়ায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা। বলসুন্দরী আছে, আপেল কুল আছে, ভারত সুন্দরী আছে, কাশীপুরি আছে, এরকম বড় আছে। এই চরে বইটা খুব ফলন ভালো। ২০০ গাছ লাগাইছি, ৩-৪০০ বাড়াইয়া ৬০০ গাছ মিল করবো। ভালো দাম দিয়ে বেচা আছে। কেজি বেচাছি ৮০-৯০-১০০, মানে যেটা যে বেচুন যা ওরা বাতা যেটা যে থাকে ওই সময়টা নিয়ে বেশি। বাজারের যে অবস্থা এখন মোটামুটি ভালো। এই পর্যন্ত যদি আমরা শেষ পর্যন্ত যাইতে পারি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই লাভ থাকা সম্ভব। সার বিষের দাম হইলো অনেক বেশি, আগের চেয়ে আর কি খরচ বেশি। হাইকুল আর বল এটা এবার
এরকম দাম থাকে তাহলে মোটামুটি চাষ হবে। প্রতি বিঘাতে আপনার খরচ হইলো 70 থেকে 80,000 টাকা। এখন দাম এরকম থাকে তাহলে মোটামুটি এবার দাম ভালো আছে। বিভিন্ন উপজেলার চাষিরা উৎপাদিত কুল নিয়ে আসেন শহরের ডাকপাড়া পাইকারি ফলের বাজারে। প্রতিদিন গড়ে 4 থেকে 500 মন কুল বেচাকেনায় লেনদেন হয় 5 থেকে 6 লাখ টাকা। এখান থেকে যা চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এই বাজার 5-6 বছর ধরে শুরু হয়েছে, আর সবসময় সিজনালি ফল বিক্রি হয়, বিদেশি ফল বিক্রি হয়। এখন বর্তমানে চলতেছে বড়ই সিজন। আমি শেরপুর থেকে আসছি, এখানে প্রতিদিনে আসি। থাই বড়ই আছে, তারপরে টক আছে, এগুলো এখান থেকে পাইকারি কিনে শেরপুর নিয়ে যায় খুচরা বেশি। বিভিন্ন জায়গায় নালতেবাড়ি বেশি, আপনি শিরবর্তি বেশি, আপনার এইদিকে যে কোনো জায়গায় দূরে দূরে পাড়িয়ে এসে নিয়ে যান। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় কুল উৎপাদনের লক্ষ্যমাত্রা 5,500 টন, যা থেকে অন্তত 15 থেকে 20 কোটি টাকার কুল বিক্রির প্রত্যাশা। জামালপুরের উৎপাদিত কুল বিভিন্ন জেলাতেও সরবরাহ হচ্ছে। চরাঞ্চলে অনাবাদী জায়গায় কুলের বাগান স্থাপনের মাধ্যমে কৃষকের আর্থসামাজিক উন্নয়নের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছেন। এছাড়াও কুল চাষের লাভজনক হওয়ায় অনেক বেকার যুবকরা উদ্যোক্তা হিসেবে বেরিয়ে আসছেন। জামালপুর চরাঞ্চলের প্রতি জমিতে মৌসুমি অর্থকরী ফসল হিসেবে কুল চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। বাণিজ্যিক সম্ভাবনা আর আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে গেল কয়েক বছরের তুলনায় জেলায় কুলের আবাদ বেড়েছে দ্বিগুণের বেশি। এখন জামালপুর। গত বছরের বন্যায় ফেনীসহ আশপাশের এলাকায় নেমে এসেছিল বিপর্যয়, ক্ষতি হয়েছিল জীবন জীবিকা। তবে সেই বন্যার পলেই এবার আশীর্বাদ হয়েছে তরমুজ চাষে। আবাদ বেড়েছে, কমেছে উৎপাদন খরচ, আর ভালো দাম পাওয়া নিয়েও আশাবাদী চাষিরা। দুলাল তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুলাইমান ডালিম। ফেনী সদর উপজেলার আমিনবাজারের ফসলি মাঠ। গেল বছর বন্যায় ধান চাষের ক্ষতি হলেও সেই জমিতেই এবার তরমুজের বাম্পার ফলন। বিকল্প ফসল হিসেবে প্রায় 40 একর জমিতে রসালো এই ফলের চাষ হয়েছে। চাষিরা বলছেন বন্যার ফলে জমা হওয়া পলি উর্বরতা বাড়িয়েছে, কমিয়েছে সার ও কীটনাশকের খরচ। নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই অঞ্চলে তরমুজ চাষে। 58 দিন অনুযায়ী গাছের গ্রোথ এবং গাছের আবহাওয়া সবকিছু নিয়ন্ত্রণে আছে। যদি সামনের দিকে বৃষ্টি না হয়, আশা করি ফলন অন্যান্য বছর থেকে এবছর ফল ভালো হবে। যদি বৃষ্টি বাদলি না হয় তাহলে আমাদের ফসল গত বছরের চেয়ে অনেক ভালো হবে। বা অন্য বছর যেভাবে যে ধরনের পরিমাণে ফার্টিলাইজার বেশি লাগতো, এই বছর একটু ফার্টিলাইজারটা একটু কম লাগতেছে। তো আমরা আশা করতেছি যে এবছর ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু রেজাল্ট পাবো। শুধু সদর উপজেলাই নয়, উপকূলীয় চরাঞ্চল সোনাগাজী, ছাগলনাইয়ার শুভপুর, ফুলগাজী, পরশুরাম ও দাগনমুইয়ার কিছু এলাকাতেও বেড়েছে তরমুজের আবাদ। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ না থাকলে চলতি মৌসুমে ফেনীতে তরমুজের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষকরা। আশা করতেছি পুরো রমজান মাস আমরা তরমুজটা বাজার করতে পারবো। আমাদের লক্ষ্য আছে মোটামুটি 70 থেকে 80,000 পিস তরমুজ আমরা বাজারে সেল করবো ইনশাল্লাহ। এখানে সব অঞ্চলে আমাদের এগুলো পাইকারি দিতেছি। জেলার কৃষি বিভাগ বলছে গত বছরের তুলনায় এবার তরমুজের আবাদ বেড়েছে 135 হেক্টর জমিতে। সবচেয়ে বেশি বেড়েছে সোনাগাজী উপজেলায়, যেখানে চরের 600 হেক্টরের বেশি জমিতে হয়েছে তরমুজের আবাদ। গত বছর আসলে তরমুজের চাষ হয়েছিল 661 হেক্টর। এই বছর ফেনী জেলার বিশেষ করে সোনাগাজীর 5টি ইউনিয়ন সহ সদর ইউনিয়নে এবার নতুন করে সদর ইউনিয়ন চাষ হয়েছে। এবার ফেনী জেলায় টোটাল 761 হেক্টর তরমুজ চাষ হয়েছে, যেটা আমাদের জন্য ফেনী জেলার জন্য একটা আশাব্যঞ্জক ঘটনা। গেল মৌসুমে ফেনীতে প্রায় 29,000 টন তরমুজ উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 105 কোটি টাকা। সুলাইমান ডালিম, এখন ফেনী। এখন জনপদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরো একবার। দেখছেন এখন জনপদে। নরসিংদীতে অভিযান চালিয়ে 1.5 শতাধিক দেশীয় অস্ত্র সহ 20 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে জেলার চরাঞ্চলে এই অভিযান চালানো হয়।
এর আগে রায়পুরা উপজেলার মির্জার চরে এই অভিযান চালানো হয় বলে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, আর্মি, এভিয়েশন, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স এই অভিযান চালায়। এ সময় অস্ত্র ছাড়াও 3টি মোবাইল ও সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। অর্থের অভাবে পড়ালেখার খরচ যোগাতে মাত্র 100টি কোয়েল পাখি নিয়ে শুরু করেন খামার। 3 বছর পর কোয়েল পাখির টানেই ছেড়ে দেন সরকারি চাকরি। বগুড়ার সফল উদ্যোক্তা শহীদুল ইসলামের গল্প জানাচ্ছেন রাজীব সেলিম, ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বগুড়ার গাবতলীর দুর্গাহাটার শহীদুল ইসলাম গ্রামে যারা খামারি হওয়ার স্বপ্ন দেখেন অথচ মূলধন নেই, তাদের নিয়ে যৌথভাবে গড়ে তুলেছেন কোয়েল খামার। এখন তার নেতৃত্বে চলছে 35টি কোয়েল খামার। শহীদের মূলধন অন্যদের শ্রম, লাভের ভাগ হয় সবার মাঝে। এভাবেই তিনি স্বপ্ন দেখেন স্বাবলম্বী করবেন নিজের গ্রামকে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার এই গ্রামটাকে আমি কোয়েল এই গ্রাম হিসেবে পরিচিত করতে চাই। যে অসচ্ছল ফ্যামিলিগুলো আছে তারা যদি আমার এই কাজের সাথে সংযুক্ত হয়, সেক্ষেত্রে তাদেরও একটা লাভবান হবে। অর্থ অভাবে পড়ালেখার খরচ জোগাতে 100টি কোয়েল নিয়ে শুরু করেন খামারের যাত্রা। 2016 সালে গাজীপুরের শ্রীপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কার্য সহকারী পদে যোগ দেন শহীদ। পরে তার স্বপ্ন খুঁজে পান কোয়েল খামারে। 2018 সালে চাকরি ছেড়ে দিয়ে পুরোদমে হয়ে ওঠেন কোয়েল খামারি। তখন এমন একটা অবস্থা যে আমি কোয়েল পাখি ছাড়বো না চাকরি ছাড়বো, কিন্তু কোনোভাবেই আমি এই কোয়েল পাখি ছাড়তে পারছিলাম না। আমি যখন চাকরি ছাড়ে আসি তখন ছিল 7 থেকে 8 জন খামারি ছিল। যখন যে ওখান থেকে চলে আসলাম তখন আস্তে আস্তে বাড়লো। খামারে রয়েছে 1,20,000-এর বেশি কোয়েল, সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক হ্যাচারি। এখান থেকেই সরবরাহ করা হয় একদিন বয়সী বাচ্চা, পূর্ণবয়স্ক কোয়েল ও ডিম। শুধু স্থানীয় বাজারেই নয়, অনলাইনেও চলে বিক্রি। সপ্তাহে 2 দিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এখানকার কোয়েল পাখি ও ডিম। কোয়েলের খামার করছি, আমার বাসায় পাখি আছে মোটামুটি 2400 পাখি আছে। আজকে 2000 পাখি নেওয়ার জন্য আসছি। আমি এর আগে ঢাকায় জব করতাম, আমার শারীরিক সমস্যার কারণে আমি চলে আসছি। এসে বাড়ির ছাদের উপরে কোয়েলের খামার করছি। এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। এখন শহীদুল স্বপ্ন দেখেন তার পুরো গ্রামটি হয়ে উঠবে কোয়েলের গ্রাম। রাজীব সেলিম, এখন বগুড়া। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে এবার ব্যাপক হারে সরিষার চাষ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার কারণে এবার বাম্পার ফলন হয়েছে সরিষার। চলছে মাড়াই ও শুকনোর কাজ। 5 থেকে 600 টাকা বেড়ে প্রকারভেদে সরিষার মন বিক্রি হচ্ছে 2000 থেকে 3200 টাকায়। জুয়েল রানার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীর চরাঞ্চল ও সমতল কৃষি জমিতে প্রতি বছরই চাষ হয় সরিষা। তবে এবছর কৃষকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। হলুদ ফুলের গালিচার মাঠ, যা এখন রূপ নিয়েছে সবুজ ও বাদামি বর্ণের দানায়। চাহিদা বাড়ায় সরিষার দামও বেড়েছে। গত বছরের তুলনায় প্রতি মণ 500 থেকে 600 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে নতুন সরিষা। এতে লাভের মুখ দেখছেন কৃষকরা। আমার বাজার যেভাবে আছে, যদি আশা করি যে ফলন হয় তাহলে 50 থেকে 60,000 টাকার মতো আমি আশা করি আমি রেট পাবো, এই টাকা ইনকাম করতে পারবো। বাজার ভালো আছে, 3200 টাকা মন। এখন তাতে দেখা যাইতেছে যে আমার অনেক টাকায় লাভ। আল্লাহ দিলে ফলন খুব অন্যান্য বছর খুব ভালো হয়েছে। এই বাজারটা যদি সর্বশেষ পর্যন্ত কৃষক পায় তাহলে মোটামুটি ভাবে তারা চলতে পারবে আর কি। বড় বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বাজার থেকে সরিষা সংগ্রহ করে মজুত করছে। প্রকারভেদে প্রতিমণ সরিষা 2000 থেকে 3200 টাকায় কেনাবেচা হচ্ছে। এবার সরিষার বাজার ভালো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করি, প্রায় সারা বাংলাদেশ বিক্রি করি। এইভাবে যদি সরিষার বাজারটা এই 3000, 3100, 3200 থাকে তাহলে কৃষক এটা আবাদ করতে আগ্রহী হবে। 30 থেকে 35 লাখ টাকার সরিষা বিক্রি হবে, ক্রয় বিক্রয় হবে। জেলায় চলতি বছরে প্রায় 60,000 টন সরিষা উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাগণ আমদানি নির্ভর সয়াবিন তেলের ব্যবহার কমিয়ে সরিষার তেলের ব্যবহার বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাম্পার ফলন ও ভালো দামের কারণে সরিষা চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে জামালপুরের কৃষকদের জন্য। এখন জামালপুর। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।